হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন এ স্টাডি সেন্টার। তো বন্ধুরা, এটিএম যার ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তাহলে এই এটিএম কিন্তু আসার পর থেকে আমাদের জীবনে এই যে ব্যাংক থেকে যে টাকা তোলার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। ধরো আমাদের যদি রাত্রেবেলায় টাকা প্রয়োজন হয়, কোনো নার্সিংহোমে হয়তো আমাদের একটা রুগীকে ভর্তি করতে হবে এবং সেই সময় টাকা পেমেন্ট করতে হবে, বা ছুটির দিনে হয়তো আমাদের টাকা দরকার, তাহলে এই মুহূর্তে কিন্তু ব্যাংক খোলা থাকে না। তাহলে এই মুহূর্তে যদি আমাদের টাকার প্রয়োজন হয়, আমরা কিন্তু এটিএমকে ইউজ করি। আগে, আজ থেকে অনেক দিন আগে যখন এটিএম ছিল না, তখন কেবলমাত্র যখন ব্যাংক খোলা থাকতো তখনই কেবলমাত্র ব্যাংক থেকে মানুষ লেনদেন করতে পারত, এবং সেটা ছিল উইথড্রয়াল ফর্মে ফিল আপ করে সেটা দিয়ে টাকা তুলতে পারত। এছাড়াও চেকের মাধ্যমে টাকা তুলতে পারত। কিন্তু যখন থেকে এই এটিএম, বা যেটাকে প্লাস্টিক মানিও বলা হয়ে থাকে, এই এটিএম চালু হয়েছে, তখন থেকে কিন্তু মানুষের এই টাকা তোলার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকটাই সহজসাধ্য হয়ে গেছে। এবং বর্তমানে আমরা যদি ধরো এসবিআইয়ের আমাদের যদি এটিএম কার্ড থাকে, আমরা কিন্তু অন্যান্য ব্যাংকের যে এটিএম আছে সেখান থেকেও কিন্তু আমরা টাকা তুলতে পারবো অনায়াসেই। তাহলে এই যে সুযোগ সুবিধাগুলো এসছে, এগুলো কিন্তু একদিনে আসেনি, এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। তাহলে আজকের ভিডিওতে আমি এই এটিএম কার্ডের যে ভাগ আছে, যেমন অনেকের কাছে আমরা দেখতে পাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তাহলে আসলে এই ডেবিট কার্ড কি, এর কাজ কি, ক্রেডিট কার্ড কি, এর কাজ কি, এগুলো আমরা জানবো। এবং আমরা কার্ডের মধ্যে দেখি লেখা থাকে মাস্টার কার্ড, রুপে, এবং লেখা থাকে কোনো কোনো কার্ডের মধ্যে ভিসা। এটা কেন লেখা থাকে, এর যে ডিটেলস, এটা আমরা আজকের ভিডিওতে পুরো সম্পূর্ণ জানবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পুরো এডুকেশনাল ভিডিও হতে চলেছে, এবং ভিডিওটা তোমরা পুরো সম্পূর্ণ দেখবে, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এবং যারা কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষা দিচ্ছ, বা যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কাছে এটা জিকে হিসেবে বা জেনারেল নলেজ হিসেবে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে মাঝে মাঝে। তো এই ব্যাপারটা পুরো ডিটেলস যদি তোমাদের ক্লিয়ার না থাকে, তোমরা কিন্তু এটা কোনোদিন পরীক্ষায় তোমরা সলভ করতে পারবে না, বা পরীক্ষায় এর থেকে যদি কোশ্চেন আসে এমসিকিউ টাইপের, যে তোমাদের চাকরির বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে, সেইগুলো কিন্তু সলভ করা তোমাদের পক্ষে কষ্টসাধ্য হবে। তাই এই এডুকেশনাল ভিডিওটা পুরো দেখবে। তো আমরা যে বললাম এটিএম কার্ড, তাহলে এটিএমের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলর মেশিন। তো আমরা দেখেছি যে এটিএম কার্ড ইস্যু করা হয় যখন ব্যাংক থেকে, তখন যে কার্ডটা দেওয়া হয় সেটা প্রধানত ডেবিট কার্ড হয়ে থাকে। ডেবিট কার্ড মানে কি? ডেবিট কার্ড মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা আছে বা যে পরিমাণ অর্থ আছে, সেই পরিমাণ অর্থ আমরা যে কোনো সময় তুলতে পারি। এটাই হচ্ছে যে ডেবিট কার্ডের মানে যেটা মূল কাজ সেটা। কিন্তু এর বেশি অর্থ আমরা কখনোই তুলতে পারবো না। ধরো আমাদের অ্যাকাউন্টে আছে 25,000 টাকা, তাহলে আমি যদি একটা ডেবিট কার্ড ইস্যু করি ব্যাংক থেকে, তাহলে সেই ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আমরা ওই যে 25,000 টাকা আমার অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টটাই কিন্তু আমি তুলতে পারবো। 25,000-এর নিচে তুলতে পারবো, কিন্তু 25,000-এর উপরে তুলতে পারবো না, কারণ যেটা আমার অ্যাকাউন্টে আছে আমি সেই টাকাটাই তুলতে পারবো। সেটাই আমি ডেবিট করতে পারবো সেই আমার অ্যাকাউন্ট থেকে ওই ডেবিট কার্ডের মাধ্যমে, এবং এটা আমি যে কোনো সময় করতে পারি। এবং ডেবিট কার্ডের মধ্যে যে আমাদের, যেটাকে এটিএম কার্ড বা ডেবিট কার্ড বলা হয়, এই ডেবিট কার্ডের মধ্যে একটা আমাদের নাম্বার থাকে প্রথমে, এবং তার নিচে একটা এক্সপায়ারি ডেট থাকে, এবং কার্ডের পেছনেও কিন্তু একটা নাম্বার থাকে। এই নাম্বারগুলো যেগুলো থাকে, এই নাম্বারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পেছনে যে পিন নাম্বারটা থাকে, এই পেছনে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা, এবং একটা ব্যাংক থেকে পিন নাম্বার প্রোভাইড করা হয়, এবং যে পিন নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হয়। এবং এইগুলো ছাড়া কিন্তু কখনোই আমরা এই কার্ডের সাহায্যে টাকা তুলতে পারবো না, এই নম্বরটা ছাড়া, এই পিন নাম্বারটা ছাড়া। তাই যদি কোনো কারণে আমাদের এই ডেবিট কার্ড যদি চুরি হয়ে যায় বা ডেবিট কার্ড হারিয়ে যায় কোনো জায়গায়, তাহলে এই ডেবিট কার্ড ইউজ করে কিন্তু কেউ আমাদের এই কার্ড থেকে টাকা তুলতে পারবে না। তাহলে এটা কিন্তু একদম সিকিওর করা থাকে, এবং এই কার্ডটা ব্যবহার করে কেবলমাত্র যে গ্রাহক সেই টাকা তুলতে পারবে, অন্য কিন্তু কেউ এটা থেকে টাকা তুলতে পারবে না। তো এটা হচ্ছে ডেবিট কার্ডের ফান্ডা। তাহলে ডেবিট কার্ড হচ্ছে একমাত্র অ্যাকাউন্টে যে পয়সাটা থাকবে আমাদের সেটাই আমরা তুলতে পারবো, এর বেশি আমরা তুলতে পারবো না। অপরদিকে যদি আমরা ক্রেডিট কার্ড দেখি অনেকের কাছে আমরা ক্রেডিট কার্ড দেখতে পাই। তো ধরো এটা বোঝানোর জন্য আমি প্রথমে একটা উদাহরণ নেব। ধরো আমার টাকার প্রয়োজন আছে, আমি যদি এই টাকার যে প্রয়োজনটা আছে, এই টাকাটা যদি আমি সাধারণত আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে নিই, অনেকেই হয়তো আমাকে এটা দেওয়ার জন্য না করতে পারে, বা কেউ দিলেও হয়তো সুদ নিতে পারে। তো একটা সুদ বা একটা ইন্টারেস্টের উপরে কিন্তু এই টাকাটা আমাকে দেবে। কিন্তু অনেক সময় এটা কি করা হয়, আমরা নাও পেতে পারি এই টাকাটা আমাদের দরকারের সময়। তাই এখানে কিন্তু এই ক্রেডিট কার্ড কিন্তু এই অভাবটা আমাদের মেটায়।
তাহলে ক্রেডিট কার্ড যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা সাধারণত সবার কাছে কিন্তু এই ক্রেডিট কার্ড দেখতে পাবো না। ক্রেডিট কার্ড কিন্তু সব মানুষকে ব্যাংক ইস্যু করে না, খুব স্পেসিফিক কয়েকজনকেই ব্যাংক কিন্তু এই ক্রেডিট কার্ড ইস্যু করে। তো ক্রেডিট কার্ডের জন্য একটা নিয়মাবলী আছে এবং সেই নিয়মাবলী শর্তাবলী যদি আমরা মানে করি, ফুলফিল করি, তবেই কিন্তু ক্রেডিট কার্ড আমাদের জন্য প্রযোজ্য হবে। এবং ক্রেডিট কার্ড কিন্তু ডেবিট কার্ডের থেকে সম্পূর্ণ আলাদা। ডেবিট কার্ডে আমার অ্যাকাউন্টে যতটা টাকা থাকবে আমি ততটাই ব্যবহার করতে পারবো বা ততটাই তুলতে পারবো, কিন্তু ক্রেডিট কার্ডে একটা লিমিট দেওয়া হয় এবং সেই লিমিটটা 25,000 থেকে শুরু করে, প্রথমের দিকে হয়তো বেশি দেবে না, প্রথমের দিকে 25,000 সর্বনিম্ন, তারপরে সেটা ব্যাংক ওয়াইজ বাড়তে থাকে এবং সেটা 3 লাখ পর্যন্ত দেওয়া হয়। তো এই ক্রেডিট কার্ডে যে অ্যামাউন্টটা দেওয়া হয়, এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের ব্যাংকে বা আমাদের অ্যাকাউন্টে থাকার প্রয়োজন নেই, এটা কিন্তু ব্যাংক আমাদেরকে দেয় এবং এখান থেকে আমরা বিভিন্ন অনলাইন শপিং বা বিভিন্ন অনলাইন পেমেন্ট করে থাকি। এবং এখান থেকে যদি মনে করি আমরা ক্যাশও উইথড্রল করতে পারি, কোনো হয়তো দরকার আমাদের খুব প্রয়োজন টাকার, তাহলে এখান থেকে আমরা ক্যাশ উইথড্র করতে পারি এবং করে সেটা আমরা ব্যবহার করতে পারি। এবারে ব্যাংক যে গ্রাহক তাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় দেয় যে এই যে টাকাটা তুললো এটা ব্যাংক ওয়াইজ হয়ে থাকে, ব্যাংকে বিভিন্ন রকম আছে, 30 থেকে 40 দিন সময় দেওয়া থাকে এবং যে টাকাটা ক্রেডিট করে সে ব্যবহার করছে সেই টাকাটা যদি 30 থেকে 40 দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হয় তাহলে এর জন্য কোনো ইন্টারেস্ট বা সুদ কিন্তু পে করতে হয় না। কিন্তু এই 30 থেকে 40 দিনের পরে যদি সে এই টাকাটা মেটায় তাহলে কিন্তু তার জন্য একটা উচ্চমানের একটা ইন্টারেস্ট বা সুদ পে করতে হয়। তাহলে এটা হচ্ছে ক্রেডিট কার্ডের ব্যাপার। এবং এই ক্রেডিট কার্ড ব্যাংক যে ইস্যু করে গ্রাহককে, এর থেকে কিন্তু ব্যাংকের কিন্তু অনেকটাই ফায়দা থাকে বা ব্যাংকের এখানে অনেকটাই লাভ থাকে। কেন না, একটা মানুষ যখন ক্রেডিট কার্ড ব্যবহার করে সে প্রথমের দিকে অতটা না করলেও আস্তে আস্তে সেই মানুষটা, শহরের দিকে বেশিরভাগ এরকম দেখা যায় যে স্যালারি পাওয়ার পর বা তার যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা থাকে সেটা কিন্তু খরচ করে দেওয়ার পর সেই মানুষগুলো কিন্তু এই ক্রেডিট কার্ড ব্যবহার করে তারা অনলাইন শপিং, বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া, বিভিন্ন ঘোরাফেরা, আমোদ প্রমোদ কিন্তু এই ক্রেডিট কার্ডের সাহায্যে করে থাকে এবং এখান থেকে তারা পেমেন্ট করে। এবং এই যে অভ্যাসটা এটা কিন্তু দিনের দিন সেই মানুষগুলোর বাড়তে থাকে এবং বাড়ার ফলে তারা কিন্তু এই ক্রেডিট কার্ডের প্রতি একদম নির্ভরশীল হয়ে পড়ে এবং এখান থেকে কিন্তু ব্যাংক উচ্চমানের ইন্টারেস্ট বা সুদ মানে এখান থেকে আয় করে। তার জন্যই কিন্তু এই ক্রেডিট কার্ডটা তারা ইস্যু করে এবং সবাইকে কিন্তু এটা ইস্যু করে না। এটা করার জন্য কিছু শর্ত আছে, সেগুলো ফুলফিল করতে হয়। ব্যাংকের সঙ্গে ট্রানজাকশান বা লেনদেন যদি কোনো একটা কাস্টমারের ভালো থাকে বা সেই কাস্টমার যদি ব্যাংকের প্রতি লয়াল হয় এবং ব্যাংকের সঙ্গে তার যদি দীর্ঘদিনে একটা মানে ভালো থাকে এবং ব্যাংক যদি বুঝতে পারে যে এই মানুষটাকে ক্রেডিট কার্ড দিলে এই মানুষটা পরবর্তীকালে সেই মানে ব্যাংক থেকে যে টাকাটা নেবে সেই টাকাটা শোধ করতে হবে, এরকম যদি বুঝতে পারে তবেই কিন্তু তাকে ক্রেডিট কার্ড ইস্যু করবে এবং সেই মানুষটা ক্রেডিট কার্ড পাবে। এবারে ডেবিট কার্ডের সঙ্গে ক্রেডিট কার্ডের কিন্তু একটা পার্থক্য থাকে। ডেবিট কার্ড যদি চুরি হয়ে যায় সেই ডেবিট কার্ড ব্যবহার করে কেউ কিন্তু টাকা তুলতে পারবে না, কারণ এখানে পিন নাম্বার কাজ করে এবং পিন নাম্বারটা কাজ করার জন্য এর মধ্যে একটা এক্সপায়ারি ডেটও দেওয়া থাকে এবং এই কিছু নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারগুলোর জন্য কিন্তু ডেবিট কার্ডটা কিন্তু সহজে কেউ ব্যবহার করতে পারে না। কিন্তু যদি এই ক্রেডিট কার্ড আমাদের কোনো কারণে চুরি হয়ে যায়, ক্রেডিট কার্ড ব্যবহার করে কিন্তু যে এই কার্ডটা আমাদের চুরি হয়ে যাওয়ার পরে যদি কারো হাতে যদি এই কার্ডটা যায় তাহলে সে কিন্তু আমাদের অবর্তমানে এই ক্রেডিট কার্ডকে ব্যবহার করে অনায়াসেই কিন্তু সেখান থেকে শপিং এবং সেখান থেকে টাকা তুলতে পারবে, যতক্ষণ না আমরা এই ক্রেডিট কার্ডটা ব্যাংকের মাধ্যমে ফোন করে বন্ধ করাবো। তো তার আগে অবধি কিন্তু সে এখান থেকে মনে করলে কিন্তু ব্যবহার করতে পারবে এবং টাকা তুলে নিতে পারবে। এটাই কিন্তু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে যে খারাপ দিক, সেটা কিন্তু এই সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে এটা। এবং ক্রেডিট কার্ডের আরেকটা খারাপ দিক বললাম যে এই ক্রেডিট কার্ডের যদি অভ্যাস একবার মানুষের হয়ে যায় তার খরচ কিন্তু দিনের দিন বাড়তেই থাকে। কিন্তু ডেবিট কার্ডে যেহেতু একটা লিমিটেড পর্যন্ত মানে অ্যাকাউন্টে যতটা টাকা থাকে সেই টাকাটাই তুলতে পারবো, তার জন্য কিন্তু এখানে ইচ্ছা থাকলেও কিন্তু তার বেশি খরচ করতে পারবে না, কারণ আমার অ্যাকাউন্টে যতটা টাকা আছে আমি ততটাই তুলতে পারবো এবং ততটাই খরচ করতে পারবো। তাহলে এটাই হচ্ছে এদের মধ্যে মূল ডিফারেন্স। এরপরে বন্ধুরা প্রশ্ন আসছে যে আমরা যখন এই কার্ডগুলো দেখি, এই কার্ডের মধ্যে দেখবে কিছু কার্ডের মধ্যে লেখা থাকে যে ভিসা, কিছু কার্ডের মধ্যে লেখা থাকে মাস্টার কার্ড, কিছু কার্ডের মধ্যে লেখা থাকে রুপে। এটা কেন লেখা থাকে? বিভিন্ন ব্যাংক বিভিন্ন কার্ড প্রোভাইড করে এবং এই কার্ডের মধ্যে এগুলো লেখার কারণটা কি? তো এটার মূল কারণ হচ্ছে, আমরা ধরো আগেকার দিনে কি করা হতো, যখন কার্ড ইস্যু করা হতো, ধরো আমার এইচডিএফসি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে এবং এইচডিএফসি ব্যাংক থেকে আমাকে একটা কার্ড দেওয়া হলো এবং সেই কার্ডটা এইচডিএফসি ব্যাংকেরই দেওয়া কার্ড। এটা কিন্তু আগে হতো। তাহলে আমি কেবলমাত্র এইচডিএফসি ব্যাংকের যে এটিএম আছে সেখান থেকে টাকা তুলতে পারবো, অন্য কোনো আদার্স ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবো না। এবার হয়তো আমি একটা এমন জায়গায় গিয়েছি
ছোট একটা জায়গা, যেখানেতে এসবিআইয়ের এটিএম আমি দেখতে পাচ্ছি এবং হয়তো পিএনবির এটিএম দেখতে পাচ্ছি, আর অন্য আদার্স কোনো ব্যাংকের এটিএম দেখতে পাচ্ছি না। সেখানে কিন্তু আমার টাকা তুলতে সমস্যা হবে, বা টাকা যদি আমার দরকার হয়, প্রয়োজন হয়, আমি কিন্তু টাকা তুলতে পারবো না। তাই এই সমস্যাগুলোকে মেটানোর জন্য পরবর্তীকালে কিন্তু ব্যাংক যে কার্ড ইস্যু করছে, এই কার্ডের মাধ্যমে কিন্তু আমরা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে এবং কি দেশের বাইরেও আমরা বিভিন্ন এটিএম থেকে কিন্তু টাকা তুলতে পারবো। এবং এটার জন্যই কিন্তু এই যে কার্ডগুলো আমাদেরকে দেওয়া হয়, কার্ডের উপরে ভিসা লেখা থাকে এবং কার্ডের উপর লেখা থাকে রুপে, কার্ডের উপর লেখা থাকে কোনো কোনো কার্ডের উপর লেখা থাকে মাস্টার কার্ড। এটা কিন্তু এই জন্যে লেখা থাকে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কার্ড নেটওয়ার্ক বলা হয় এগুলোকে। এবং এই কার্ড নেটওয়ার্ক এর মধ্যে এই যে মাস্টার কার্ড, যেটা এই ভিসা যেটা বললাম এবং মাস্টার কার্ড যেটা বললাম, এটা হচ্ছে ইউএসএ কোম্পানির, ইউএসএ যে আছে ইউএসএর কোম্পানি এগুলো। এবং এই ইউএসএ কোম্পানি, এদের মার্কেট শেয়ার প্রায়, এই যে ভিসা বললাম এর 50% মার্কেট শেয়ার আছে আমাদের ইন্ডিয়ায়, এবং 30% মার্কেট শেয়ার আছে রুপে, এই মার্কেট শেয়ার আছে মাস্টার কার্ডের আমাদের এই ভারতবর্ষে। এবং এরা হচ্ছে কার্ড নেটওয়ার্ক। এখন যদি ধরো যে আমার একটা এসবিআই আমার একটা অ্যাকাউন্ট আছে, এবং এসবিআই থেকে আমাকে একটা কার্ড ইস্যু করেছে, এবং সেই কার্ডটা, সেই এটিএম কার্ডটার সাহায্যে আমি ধরো পিএনবির কোনো একটা এটিএম থেকে টাকা তুলতে গেছি, তখন কিন্তু আমি সেখানে যখন সেই কার্ডটা পাঞ্চ করব, তখন কিন্তু পিএনবি ডাটা চাইবে, কারণ পিএনবির কাছে তো আমার কোনো ডাটা দেওয়া নেই, বা আমার কোনো কেআইসি ফর্ম ফিল আপ করা নেই, বা তা আমার কোনো ডাটা বা আমার কোনো যে তথ্য, সেগুলো কিন্তু পিএনবির কাছে নেই। আমার সেগুলো তথ্য আছে কার কাছে? না, এসবিআইয়ের কাছে। তাই এসবিআইয়ের কাছ থেকে পিএনবি তখন সেই ডাটাটা চাইবে, এবং এসবিআই তখন সেই ডাটাটা পিএনবিকে দেবে না। কেন দেবে না? কারণ ব্যাংকের মধ্যে একটা ব্যাপার থাকে, ব্যাংকের যে কাস্টমার থাকে, সেই কাস্টমারের প্রতি ব্যাংক লয়াল থাকে, এবং ব্যাংক সেই কাস্টমারকে চায় যেন সেই ব্যাংকে সেই কাস্টমার থাকে। এবং পিএনবি যখন জানতে পারবে যে তার এটিএম থেকে যখন টাকা তুলতে যাবে, টাকা তুলতে গেলে সে যদি সেই ব্যক্তিটার যদি ডাটাগুলো জানতে পেরে যায়, তাহলে সে জানতে পারবে সেই ব্যক্তির কাছে কত টাকা আছে, বা ব্যক্তিটার লেনদেন কীরকম, বা ব্যক্তিটা কতটা পরিমাণ টাকা লেনদেন করে ব্যাংকের সঙ্গে। তখন সে তার নিজের মতো করে মেসেজ পাঠাতে পারে সেই ব্যক্তিকে, এবং সেই গ্রাহককে সে টেনে নিতে পারে নিজের দিকে, নিজের ব্যাংকের প্রতি, নিজের শাখায় টেনে নিতে পারে, বা নিজের শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য তাকে অ্যাপ্রোচ করতে পারে, বা তাকে বিভিন্ন রকম মেসেজ করতে পারে। এই জন্য কোনো দিন ব্যাংক চাইবে না তার কাস্টমার অন্য কোনো ব্যাংকে যাক। এই জন্যই তারা কি করে, তারা যখন এটিএম কার্ড ইস্যু করে, তখন তারা এই যে কার্ড নেটওয়ার্ক, এই যে ভিসা, মাস্টার কার্ড বা রুপে, এরা হচ্ছে কার্ড নেটওয়ার্ক, এদের মাধ্যমে তারা কি করে, কার্ডটা ইস্যু করে। এই জন্য তাদের নাম লেখা থাকে এই কার্ডের উপরে। এবং তাদের যে তথ্যগুলো আছে, এই যে কাস্টমারের যে তথ্য, এই তথ্যটা তারা কি করে, তারা এই ভিসা বা মাস্টার কার্ড বা রুপে, এদেরকে তারা এই তথ্যটা দেয়, এবং এই তথ্যটা তারা পাওয়ার পরে তারা এই নথিগুলোকে তারা নিজেদের কাছে জমা রাখে। এই মাস্টার কার্ড বা ভিসা বা এই যে রুপে, এরা নিজেদের কাছে এই তথ্যটা জমা রাখে এবং জমা রেখে, এবং এরাই কিন্তু কার্ডটা ইস্যু করে। ব্যাংক কিন্তু আমাদেরকে কার্ড ইস্যু করে না, এরাই কার্ডটা ইস্যু করে, এবং এরা কার্ডটা ব্যাংকে দেয়, ব্যাংক আমাদেরকে কার্ডটা দেয়। এবং আমরা যখন এই কার্ডটা নিই, তখন কার্ডটা নিয়ে যখন আমরা ধরো এসবিআইয়ের আমার অ্যাকাউন্ট আছে, এসবিআইয়ের আমার এটিএম কার্ড আছে, এবং এই এসবিআইয়ের এটিএম কার্ড নিয়ে যখন আমি পিএনবিতে পাঞ্চ করবো এটিএমে, তখন কিন্তু পিএনবি আমার ডাটা চাইবে। তখন সেই ডাটা কিন্তু আমার ব্যাংক প্রোভাইড করবে না। তখন সেই যে আমার ধরো ভিসা কার্ড আছে, তাহলে আমার এই ভিসা কোম্পানি যে আমার কাছ থেকে ব্যাংক থেকে যে আমার ডাটাগুলো নিয়েছে, এসবিআই থেকে যে ডাটাগুলো নিয়েছে, সে সঙ্গে সঙ্গে পিএনবিকে জানাবে যে না, এই ব্যক্তি ঠিক আছে, এর কোনো অসুবিধা নেই, এর সব মানে অ্যাকুরেট আছে এবং এর কোনো প্রবলেম নেই, এ টাকা তুলতে হবে। তখন পিএনবি মানে এটিএম সেটা আমার গ্রাহ্য করবে, এবং পিএনবি থেকে আমি সহজে টাকা তুলতে পারবো এটিএম থেকে। তাহলে অ্যাকচুয়ালি এরা হচ্ছে কার্ড নেটওয়ার্ক, বা এরা নেটওয়ার্কের কাজ করে। এবং এদের যে ডেটা আছে বা এদের যে ডেটাবেস আছে, এটা কিন্তু অনেক বৃহৎ বা অনেক বড়। এবং সরকার থেকে আমাদের মানে ভারতবর্ষের যে সরকার, এই সরকার থেকে নিয়ম করা হয়েছে, এই যে ডেটা, এই যে এরা তো আমেরিকার কোম্পানি বা বিদেশের কোম্পানি, তাহলে এরা এই যে ডেটাগুলো আমাদের পাচ্ছে, এই ডেটাগুলোকে কিন্তু এদেরকে আমাদের দেশের মধ্যে স্টোর করতে হবে। এর জন্য এদেরকে একটা ডেটা সেন্টার বানাতে হবে আমাদের দেশের মধ্যে, এবং সেখানে এরা কি করবে, মানুষের যে ডেটাগুলো এরা সংগ্রহ করে, এগুলো এখানে রাখতে হবে। এরা তাদের নিজেদের দেশে নিয়ে যেতে পারবে না, কারণ এরা যদি নিজেদের দেশে এগুলো নিয়ে যায়, তাহলে গুগল এবং ইউটিউব এবং বিভিন্ন যে ফেসবুক, এরা কিন্তু এগুলো জানতে পারবে। জানতে পারার ফলে এরা কী করবে, তাদের মতো করে তারা কাস্টমারকে চিনবে, এবং কাস্টমারকে চিনে তারা সেই কাস্টমারের কাছে, কাস্টমারের নিড অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন রকমের যে অ্যাড, সেগুলো কিন্তু পেশ করবে।
এটা কিন্তু যাতে না হয় পরবর্তীকালে, এই জন্যই কিন্তু এই নিয়মটা করা হয়েছে আমাদের দেশের তরফ থেকে, যে এগুলো বিদেশের কোম্পানি হতে পারে, এরা আমাদের দেশে কাজ করবে কার্ড নেটওয়ার্কের, এবং এরা এটিএম কার্ড প্রোভাইড করবে, কিন্তু এর যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো তারা নিজেদের দেশে নিয়ে যেতে পারবে না। এগুলোকে সঞ্চয় করতে হবে আমাদের এই দেশের মধ্যে ডেটাবেস বানিয়ে, এবং এখানে ডেটা সেন্টার বানাতে হবে, এবং এখানেই সেগুলোকে রাখতে হবে। এবং এই যে ভিসা এবং মাস্টার কার্ডের কথা বললাম, এদেরকে দেখেও আমাদের দেশ এরাও কিন্তু একটা কার্ড নেটওয়ার্ক বানিয়েছে, যেটাকে আমরা রুপে বলে থাকি। এবং এই রুপে যে কার্ড নেটওয়ার্ক, এরাও কিন্তু কার্ড দেয়, এবং এই রুপে কার্ডের সাহায্যে আমরা কিন্তু আমাদের দেশের মধ্যেই কিন্তু টাকা তুলতে পারবো, এবং আমাদের দেশের যে কোনো প্রান্তে যে কোনো এটিএম থেকে আমরা টাকা তুলতে পারবো। কিন্তু এই রুপে কার্ডের আবার একটা প্লাটিনাম একটা ভার্সান আছে। এই প্লাটিনাম ভার্সানটা যদি থাকে, তাহলে আমরা ইন্টারন্যাশনালি দেশের বাইরেও কিন্তু এখান থেকে এই কার্ডের মাধ্যমে আমরা টাকা তুলতে পারবো। এবং এই মাস্টার কার্ড আর ভিসা এটা পুরো ইন্টারন্যাশনাল, আমার দেশের মধ্যেও তো টাকা তুলতে পারবো, এবং দেশের বাইরেও যদি আমরা কোনো জায়গায় যাই সেখান থেকেও আমরা টাকা তুলতে পারবো। তাহলে বন্ধুরা, এখানে ক্লিয়ার হলো যে কার্ডের মধ্যে কেন এই ভিসা, মাস্টার কার্ড বা রুপে লেখা থাকে। তাহলে এই ভিসা, মাস্টার কার্ড, রুপে এগুলো কিন্তু হচ্ছে কার্ড নেটওয়ার্ক, এবং এরাই কিন্তু আমাদেরকে এটিএম কার্ডটা প্রোভাইড করে, যেটা এরা ব্যাংককে দেয় এবং ব্যাংক আমাদেরকে দেয়। এবং এটা দেওয়ার পেছনে মূল কারণটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কেন এটা আমাদেরকে দেয়। কারণ ব্যাংক কখনোই চায় না অন্য কোনো ব্যাংকে তার যে তথ্য সেটা দিতে, তাই তারা এই কার্ড সংস্থাকে এই তথ্যগুলো দেয়, এবং এই কার্ড সংস্থা এই তথ্যগুলোকে রেখে তারা কী করে আমাদেরকে এটিএম কার্ড প্রোভাইড করে। এবং এই এটিএম কার্ডটা যখন আমরা যে কোনো এটিএমে যখন পাঞ্চ করব, তখন আমাদের যেসব তথ্য এটা কিন্তু এই কার্ড সংস্থায় তাদেরকে সরবরাহ করবে, এবং জানাবে যে সেই এটিএমকে যে ঠিক আছে ব্যক্তিটা, একে টাকা তুলতে দেওয়া হোক, তখন কিন্তু আমরা সেই এটিএম থেকে টাকা তুলতে পারি। তাহলে এই জন্যই কিন্তু এই কার্ডগুলো ইস্যু করা হয়। তাহলে এটা ক্লিয়ার হলো। এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পর্কেও ক্লিয়ার হলো যে ডেবিট কার্ডের মধ্যে আমাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে সেই টাকায় আমরা তুলতে পারবো, তার বেশি টাকা আমরা তুলতে পারবো না। কিন্তু ক্রেডিট কার্ডে আমাদেরকে ব্যাংক একটা লিমিট দেয়, যেটা আমাদের অ্যাকাউন্টে না থাকলেও সেই টাকাটা আমরা ব্যবহার করতে পারবো শপিংয়ের জন্য, বা বিভিন্ন জায়গায় সেই টাকাটার দিকে আমরা পেমেন্ট করতে পারবো। পরবর্তীকালে ব্যাংকে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে মেটাতে পারলে কোনো সুদ লাগবে না, কিন্তু তারপরে যদি আমরা মেটাতে চাই তাহলে একটা বড় পরিমাণ টাকা ইন্টারেস্ট আমাদেরকে গুনতে হয় এর পেছনে। তো এই জিনিসটা পুরো ক্লিয়ার হলো। তো এরকমই এডুকেশনাল ভিডিও পরবর্তীকালে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নিচে দেওয়া বেল আইকনে হিট করবে, এবং পরবর্তীকালে যদি এরকম নতুন কোনো আপডেট আসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে, তাহলে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এছাড়াও কোনো এডুকেশনাল ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি পরবর্তীকালে প্রকাশ করবো, যাতে তোমরা তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা তৈরি হতে পারো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।